হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো এটা হচ্ছে আমাদের পার্ট টু অফ এ মাদার ইন মেনবেল প্যাসেজ থ্রির। আমরা পার্ট ওয়ান অলরেডি আপলোড করে দিচ্ছি, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ওটা দেখে নিতে পারো। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আমরা ভাগ করে ফেলছিলাম, যদিও আমাদের প্যাসেজটা অনেক বড়, সে কারণে আমরা এটা দুইটা পার্টে মূলত ক্লাসগুলো নিচ্ছি। সো তাহলে চলো শুরু করা যাক। উই ওয়াচড দ্য ফ্লেমস, আমরা আগুনের দিকে তাকিয়েছিলাম। এটা হচ্ছে লেখক এবং বয় জেরি যখন একসাথে বসেছিল তখনকার ঘটনা। আমরা ওখান থেকে পার্ট ওয়ান শেষ করছিলাম এবং এখানে বলছে উই ওয়াচ দ্য ফ্লেমস, অর্থাৎ আমরা আগুনের শিখা দেখছিলাম। ফ্লেমস মানে এখানে আসলে আগুনের শিখা বোঝাচ্ছে। এবং এরপরে দ্যাটস এন অ্যাপল লক, এটা একটা আপেল কার্টের গুঁড়া। তারপর হচ্ছে হি সেড, সেটা ও বলল, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি ওড, এটা অন্যান্য কাজের তুলনায় সবচেয়ে বেশি ভালো পুড়ে। এরপর বলছে যে উই আর ভেরি ক্লোজ, আমরা খুবই কাছাকাছি বসছিলাম, আমরা একসাথে বসছিলাম। হি ওয়াজ সাডেনলি ইম্পেল টু স্পিক, তখন সে বলা স্টার্ট করলো, সে অনেক কিছু বলতেছিল, যে বলতে আগ্রহী হলো। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, তুমি একটু দেখতে আমার মায়ের মতো। হি সেড, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। তারপর সে বলল যে স্পেশালি, বিশেষ করে যখন তুমি অন্ধকারে থাকো এবং আগুনের পাশে থাকো, তখন দেখতে তোমাকে আমার মায়ের মতো লাগে। তারপর লেখক বলছে যে বাট ইউ ওয়ার অনলি 4, তুমি মাত্র 4 বছর ছিলে জেরি, ওয়েন ইউ কেম হিয়ার, যখন তুমি এখানে এসেছিলে। ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড, তোমার কি মনে আছে সে দেখতে কিরকম? অল দিস ইয়ার্স, এত বছর ধরে, যেহেতু তুমি 4 বছর থেকে এখানে আছো, তুমি কি এত বছর ধরে মনে রাখছো যে সে দেখতে কিরকম? তারপর সে আনসার দিল কি, মাই মাদার লিভস ইন ম্যানভিল, আমার মা ম্যানভিলে থাকে। ফর এ মোমেন্ট ফাইন্ডিং দ্যাট হি হ্যাড এ মাদার শকড মি, তারপর লেখক বলছে কিছুক্ষণের জন্য যখন লেখক বুঝতে পারলো যে তার মা আছে, সেটা তাকে খুবই শকড করলো, সে খুবই আশ্চর্যজনিত হলো। আই ডিড নট নো ওয়াই ডিস্টার্ব মি, লেখক বুঝতে পারছিল না কেন এটা তাকে অস্বস্তি দিচ্ছে। ডিস্টার্ব মানে এখানে অস্বস্তি ফিল করা বোঝাচ্ছে। দ্যাট আই আন্ডারস্টুড মাই ডিস্ট্রেস, তারপর সে তার হতাশা বা কষ্টের জিনিসটা বুঝতে পারলো। আই ওয়াজ ফিল্ড উইথ প্যাশনেট রিজেন্টমেন্ট দ্যাট এনি ওম্যান শুড গো অ্যাওয়ে অ্যান্ড লিভ হার সান। তারপর এটা কষ্টটা বুঝতে পারছিল কি কারণে, সে তারপর বুঝতে পারলো যে একটা মেয়ে, একজন মহিলা তার ছেলেকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারে। অ্যাসান লাইক দিস, এরকম একটা ছেলে। দ্য অরফানেজ ওয়াজ এ হোলসাম প্লেস, তারপর বলছো যে অরফানেজ বা এতিমখানাটি একটা পরিপূর্ণ জায়গা, এখানে সব কিছুই পর্যাপ্ত পরিমাণে ছিল। দ্য ফুড ওয়াজ মোর দ্যান এডুকুয়েট, পর্যাপ্তের চেয়ে বেশি এখানে খাদ্য ছিল। দ্য বয়েজ ওয়ার হেলদি, এখানে ছেলেরা অনেক স্বাস্থ্যবান ছিল। গ্রান্টেড ফর হ্যাপস, সম্ভবত দ্যাট দ্য বয় ফেল্ড নো লাক, তাদের কোনো অভাব ছিল না। হোয়াট ব্লাড ফেড দ্য bowels of a woman who did not yearn over this child's lean body that had come in parturition out of her own। তারপর লেখক বলছে যে এ কেমন মা যার নিজের জন্ম দেওয়া দুর্বল ছেলের প্রতি কোনো ভালোবাসা ছিল না। হ্যাভ ইউ সিন হার জেরি লেটলি, আই আস্কড। তারপর লেখক জেরিকে আস্ক করছে বা জিজ্ঞেস করছে যে তুমি কি রিসেন্টলি তাকে দেখেছো, বা লেটলি সম্প্রতি কি তাকে তুমি দেখেছো। আই সি হার এভরি সামার, শি সেন্ডস ফর মি। আর তারপর জেরি বলছে যে আমি তাকে প্রত্যেক গ্রীষ্মকালে দেখি, সেইখানে আমাকে দেখতে আসেন। আই ওয়ান্টেড টু ক্রাই আউট, লেখক বলছে যে আমার কান্না চলে আসছিল, আমি প্রায় কেঁদে দিতে যাচ্ছিলাম। ওয়াই আর ইউ নট উইথ হার, তুমি কেন তার সাথে নাই। হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে অ্যাগেন, সে তোমাকে কীভাবে ছেড়ে যেতে পারে। হি সেড, তারপর সে বলল যে শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল whenever she can, সেইখানে ম্যানভিল থেকে যে কোনো সময় আসতে পারে সে যদি চায়। শি ডাজন্ট হ্যাভ এ জব, তার কোনো চাকরি নেই। হিজ ফেস শোন ইন দ্য ফায়ার লাইট, তার চেহারা আগুনের আলোতে উজ্জ্বল হয়ে উঠেছিল। শি ওয়ান্টেড টু গিভ মি এ পাপি, সে আমাকে একটা পাপি বা কুকুরের ছানা দিতে চেয়েছিল। বাট দে কান্ট লেট এনি বয় কিপ এ পাপি। তারপর বলছে দে কান্ট লেট, এখানে দে বলতে আসলে এতিমখানার মানুষজনদেরকে বোঝাচ্ছে। দে কান্ট, তারা কাউকে রাখতে দেয় না। এনি পাপি, কোনো এখানে কুকুর ছানা রাখতে দেয় না কারোর সাথে। ইউ রিমেম্বার দ্য স্যুট আই হ্যাড অন লাস্ট সানডে, তারপর লেখককে জিজ্ঞেস করছে তোমার কি মনে আছে যে আমি একটা স্যুট পরেছিলাম, কাপড় পরেছিলাম রবিবারে। হি ওয়াজ প্লেনলি
proud. সে একটু প্রাউড হয়ে বলছিল যে এই কথাগুলো। তারপর সে বলছে she sent me that for Christmas. সে আমাকে ক্রিসমাসের জন্য এটা পাঠিয়েছিল, the Christmas before that, এবং এর আগে পাঠিয়েছিল। He drew a long breath. সে একটা লম্বা নিঃশ্বাস নিল, savoring the memory, ওই তার স্মৃতি উন্মোচন করার জন্য। She sent me a pair of skates. সে আমাকে একজোড়া স্কেটও পাঠিয়েছে। I let the other boys use them. আমি অন্যান্য ছেলেদেরকে এগুলো ইউজ করতে দিয়েছি, ব্যবহার করতে দিয়েছি, but they are careful of them. তারা এগুলো সতর্কভাবে ব্যবহার করে। What circumstances other than poverty? দারিদ্রতা ছাড়া আর কি হতে পারে? I'm going to take the dollar you gave me for taking care of Pat. তারপর সে আবার বলল যে তুমি যে আমাকে টাকা দিতে চেয়েছিলে প্যাটকে দেখাশোনা করার জন্য, সেটা আমি নিতে চাচ্ছি। And buy her a pair of gloves. এবং আমি তাকে বলতে তার মাকে এক জোড়া গ্লাভস কিনে দিবে। অর্থাৎ তাকে যে $1 দিতে চেয়েছিল সেগুলা দিয়ে সে তার মাকে এক জোড়া গ্লাভ কিনে দিবে, সেটা সে লেখককে বলল, জেরি। তারপর লেখক বলছে আই হেটেড হার, আমি তাকে ঘৃণা করি। পভার্টি অর নট, দারিদ্রতা হোক আর না হোক, দেয়ার ওয়াজ আদার ফুড দ্যান ব্রেড, এখানে রুটি ছাড়াও অন্যান্য খাবার আছে। অ্যান্ড দ্য সোল কুড স্টার্ভ অ্যাজ কুইকলি অ্যাজ দ্য বডি, শরীরের মতো আত্মাও কি হতে পারে, স্টার্ভ করতে পারে, অর্থাৎ আত্মারও ক্ষুধা লাগতে পারে। হি ওয়াজ টেকিং হিজ ডলার টু বাই গ্লাভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম ইন ম্যানবেল অ্যান্ড কন্টেন্টেড হারসেলফ উইথ সেন্ডিং হিম স্কেটস। এটা আসলে লেখকের ক্রোধ প্রকাশ করছে এটার মাধ্যমে। লেখক বলছে যে হি ওয়াজ টেকিং হিজ ডলার, সে তার $1 নিচ্ছে, টু বাই গ্লাভস ফর হার বিগ স্টুপিড হ্যান্ডস অ্যান্ড শি লিভড অ্যাওয়ে ফ্রম হিম ইন ম্যানবেল। সে তার মায়ের জন্য, তার মায়ের বিভিন্ন বিশাল হাত, যে তাকে একজোড়া স্কেট পাঠিয়ে খুশি তাকে একজোড়া গ্লাভ কিনে দেওয়ার জন্য সে টাকা নিচ্ছে। She likes white gloves, he said. তারপর জেরি বলল যে সে সাদা গ্লাভ পছন্দ করে, সাদা হাত মোজা পছন্দ করে। Do you think I can get them for $1? তুমি কি মনে করো আমি $1 দিয়ে এইগুলা পাবো? I think so, I said. লেখক বলল যে হ্যাঁ তুমি পেতে পারো। And after my first fury at her, লেখক বলল যে প্রথম রাগের পর সে we did not speak of her again, আমরা তার মায়ের ব্যাপারে আর কথা বলিনি। His having mother, তার মা যা আছে, any sort at all, মানে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। Relieved me of the age I had about him. I had about him, এটা হচ্ছে past perfect tense, প্রথম হেডটা হচ্ছে auxiliary verb আর পরের হেডটা হচ্ছে main verb। তার মা যে ছিল সেটার ব্যাপারে, সেটা জানার পর আমার কষ্টটা রিলিফ হলো, এটা আমি একটু কম কষ্ট থেকে মুক্তি পেলাম। He was not only, কি ভেবে যে সে যে একা নয়, ইট ওয়াজ নান অফ মাই কনসার্ন, সে যে একা নয় সেটা যেটা আমি একটু মুক্তি পেলাম। তারপর লেখক বলল যে এটা এখন আমার কোনো বিষয় না, এটা আমার মাথা ব্যথা নেই আর। He came every day and cut my oat and did a small helpful favors and stayed to talk. অর্থাৎ এখন লেখক বলছে যে সে প্রতিদিন আসে এবং বিভিন্ন ধরনের আমাকে সহায়তামূলক কাজ করে এবং আমার সাথে কথা বলে। The days had become cold. দিন দিন কি হয়ে যাচ্ছিল, শীতকাল চলে আসতেছিল, মানে আবহাওয়া ঠান্ডা হচ্ছিল। অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, প্রায় সময় আমি তাকে কেবিনের ভিতরে আসতে দিই। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, সে আগুনের সামনে শুয়ে পড়তো। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার, অর্থাৎ একটা হাত পয়েন্টার বা তার ডগের দিকে দিয়ে সে শুয়ে থাকতো। অ্যান্ড দে উড বোথ ডোজ অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং তারা একে অপরে বসে থাকতো, আমার জন্য অপেক্ষা করত। আদার ডেজ দে র্যান উইথ এ কমন এক্সট্রেসি থ্রু দ্য লরেল, অন্যান্য দিন তারা একসাথে ওই যে ঘাস লতা পাতার দিকে ছোটাছুটি করতো, দৌড়াদৌড়ি করতো। অ্যান্ড হি ব্রট মি ব্যাক বার্মেলিয়ান ম্যাপল লিভস অ্যান্ড চেস্টনাট বফস ড্রিপিং উইথ ইম্পেরিয়াল ইয়েলো, আই ওয়াজ রেডি টু গো। আচ্ছা, এতটুকু পর্যন্ত লেখক বলছে যে সে মানে হচ্ছে ছেলেটি এবং তার কুকুর তার জন্য অনেক কিছু নিয়ে আসতো। কি নিয়ে আসতো? বার্মেলিয়ান ম্যাপল লিভস, তারপরে চেস্টনাট, এক ধরনের বাদাম এগুলা নিয়ে আসতো, এবং ইম্পেরিয়াল ইয়েলো এগুলা তার জন্য তারা নিয়ে আসতো। তারপর বলছে আই ওয়াজ রেডি টু গো, আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড, তুমি আমার ভালো বন্ধু হয়ে গেছো জেরি।
আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ অ্যান্ড মিস ইউ, আমি অনেক সময় তোমার কথা ভাববো এবং তোমাকে মিস করব। যে প্যাট উইল মিস ইউ টু, প্যাটও তোমাকে মিস করবে। আই এম লিভিং টুমোরো, আমি কালকে চলে যাচ্ছি। এটা লেখক জেরিকে বলল। হি ডিড নট আনসার, জেরি কোনো কিছু উত্তর দিল না। অ্যান্ড আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স আপ দ্য হিল, এবং আমি তাকে দেখছিলাম সে নীরবে পাহাড়ের উপরে উঠে যাচ্ছিল। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে, আমি আশা করছিলাম সে পরের দিন আসবে, বাট হি ডিড নট কাম, সে আসেনি। আই ক্লোজ দ্য কেবিন অ্যান্ড স্টার্ট দ্য কার, আমি কেবিনটি বন্ধ করলাম, লক করলাম এবং গাড়িটি ছাড়লাম। আই স্টপ বাই দ্য অরফানেজ অ্যান্ড লেফট দ্য কেবিন কি অ্যান্ড মানি, এবং আমি অরফানেজের সামনে গিয়ে দাঁড়ালাম এবং ওখানে নেমে কেবিনের চাবি এবং কিছু টাকা দিলাম। উইথ মিস ক্লার্ক, এটা কাকে দিল? মিস ক্লার্ককে দিল। অ্যান্ড তারপর লেখক কিছু একটা বলছে যে অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম, তুমি কি জেরিকে একটু ডাকবে যাতে আমি তাকে বিদায় জানাতে পারি, তার কাছ থেকে বিদায় নিতে পারি। এটা লেখক কাকে বলছে? ক্লার্ক, মিস ক্লার্ককে বলছেন, যিনি হচ্ছেন এতিমখানায় ছিল। আই ডোন্ট নো ওয়ার হি ইজ, আমি জানি না সে কোথায়। শি সেড, মিস ক্লার্ক বলল যে সে জানে না। আই এম এফ্রেড হি ইজ নট ওয়েল, আমার মনে হয় সে ভালো নেই। আই এম এফ্রেড বলতে এখানে বোঝাচ্ছে সে সম্ভাবনা করছে যে সে ভালো নেই। হি ডিড নট ইট হিজ ডিনার দিস নো, তারপর সে বলছে যে সে দুপুরবেলা খাবার খায়নি। ওয়ান অফ দ্য আদার বয়েজ স হিম গোয়িং ওভার দ্য হিলস ইন টু দ্য লরেল, ইটস নট লাইক হিম। আচ্ছা আচ্ছা, এখন বলতেছে যে অন্যান্য ছেলেরা তাকে উপরের দিকে লতা পাতা বা ঘাস পাতার দিকে যেতে দেখেছিল, যেটা সে সাধারণত করে না, সেটা বোঝানোর জন্য ইটস নট লাইক হিম, অর্থাৎ এটা সে তার এগুলা সে করে না ইউজুয়ালি, সেটা বোঝানোর জন্য বলছে যে ইটস নট লাইক হিম। আই ওয়াজ অলমোস্ট রিলিভড ইট উড বি ইজিয়ার নট টু সে গুড বাই টু হিম, তারপর লেখক একটু স্বস্তি পেল যে তাকে যে গুড বাই বলতে হবে না, কারণ গুড বাই বললে সে কষ্ট পাবে সেরকম। তারপর আই সেড, লেখক বলল যে আই ওয়ান্টেড টু টক উইথ ইউ অ্যাবাউট হিস মাদার, আমি তোমার সাথে তার মায়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছি। ওয়াই হি ইজ হিয়ার, কেন সে এখানে আসে। বাট আই এম ইন মোর অফ এ হারি দেন আই এক্সপেক্টেড টু বি, কিন্তু আমি যা আশা করছিলাম তার সে আমার খুব দেরি হয়ে যাচ্ছে। ইটস আউট অফ দ্য কোয়েশ্চেন ফর মি টু সি হার নাও, আমার তাকে দেখার কোনো এখানে প্রশ্নই আসে না। যে বাট হেয়ার ইজ সাম মানি, কিন্তু এই নাও কিছু টাকা, টু বাই থিংস ফর হিম অ্যাট ক্রিসমাস অ্যান্ড অন হিজ বার্থডে, তার ক্রিসমাসে এবং তার জন্মদিনে কিছু উপহার দেওয়ার জন্য এই নাও কিছু টাকা। ইট উইল বি বেটার দেন ফর মি, এটা আমার জন্য ভালো হতো, টু ট্রাই টু সেন্ড হিম থিংস, আমি যদি তাকে কিছু জিনিস পাঠাতে পারতাম। আই কুড সো ইজিলি ডুপ্লিকেট, আমি নকল করতে পারতাম। স্কেটস ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ স্কেচও আমি নকল করতে পারতাম যদি আমি তাকে জিনিস পাঠাতাম, এটা লেখক বলছে। সে ব্লিঙ্কড হার অনেস্ট স্পিনস্টার্স আই, স্পিনস্টার্স আই মানে হচ্ছে, স্পিনস্টার বলতে যারা আসলে অবিবাহিত মহিলা, অনেকদিন ধরে অবিবাহিত থেকেছে ওদেরকে স্পিনস্টার্স আই বলে, কিন্তু এদেরকে অনেক সময় বুড়ি বলা হয়, মানে যারা বিবাহ করে না কিন্তু বয়স হয়ে যায় তাদেরকে স্পিনস্টার্স বলছে। যে স্পিনস্টার্স আইস এগুলা নিয়ে সে তার দিকে কি করলো, ব্লিঙ্ক করলো, মানে চোখ নড়াচড়া করলো। দ্যাটস নট মাচ ইউজ ফর স্কেটস হেয়ার, তারপর সে বললো যে এখানে তেমন স্কেটসের ব্যবহার নাই। স্কেটস মানে হচ্ছে পায়ে পড়ে যে চাকা থাকে, চলতে পারে এগুলাই। সে সেড হার স্টুপিডিটি অ্যানয়েড মি, তারপর লেখক বলল যে তার যে এ ধরনের ব্যবহার, বোকার মতো এই ধরনের ব্যবহার তাকে বিরক্ত করলো। হোয়াট আই মিন, তারপর লেখক বলল যে আই সেড হোয়াট আই মিন, আমি বুঝতে চেয়েছি, ইজ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু ডুপ্লিকেট দ্য থিংস হিজ মাদার সেন্ডস হিম, আমি তারপর লেখক বলছে যে আমি আসলে বোঝাতে চেয়েছি যাতে আমি তার মায়ের মতো জিনিস না দিই, সেই কারণে আমি দেখতে যাচ্ছিলাম। আই মাইট হ্যাভ চুজেন স্কেটস ইফ আই ডোন্ট নো শি হ্যাড অলরেডি গিভেন দ্যাম টু হিম, তারপর লেখক বলছে যে আমি হয়তো স্কেটসই পাঠাতাম যদি আমি না জানতাম যে তার মা তার জন্য স্কেটস পাঠিয়েছে। শি স্টেয়ার্ড এট মি, তারপর ওই যে মিস ক্লার্ক তার দিকে তাকিয়েছিল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। সে বলল হি হ্যাজ নো মাদার, হি হ্যাজ নো স্কেটস, তার কোনো মা নেই, তার কোনো স্কেটসও নেই। এতটুকুতেই পুরা গল্পটা শেষ। এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা স্টোরি, যে আসলে একটা বালক মায়ের মতো একটা চেহারা তার মধ্যে দেখতে পাচ্ছিল, লেখকের মধ্যে দেখতে পাচ্ছিল, সে কারণে তাকে সে অনেক ধরনের হেল্পফুল কাজ করে দিত, তার পাশে থাকতো, তার সাথে কথা বলতো, তার প্যাটের সাথে খেলাধুলা করতো। কিন্তু লেখক পরে জানতে পারছে তার কোনো মাও নেই, তার কোনো স্কিটসও নেই, বা সে যে যা বলছিল সেগুলো সে হয়তো মিথ্যা কথা বলছিল,
নিজের মায়ের মতো দেখার কারণে সেরকম কোনো একটা কিছু হইতে পারে, কিন্তু এটা পুরোটাই অজানা থেকে গেছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কি কি বলা হয়েছে। এখন আমরা যদি কোয়েশ্চেনগুলো একটু দেখি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখানে কি কি আছে। দ্য ওয়ার্ড এক্সটেসি ইন দ্য টেক্সট মিনস, এক্সটেসি বলতে এখানে কি বোঝাচ্ছেন? আচ্ছা, এক্সটেসি সাধারণত এই শব্দটার অর্থ হচ্ছে খুশি হওয়া, আনন্দ, উল্লাসিত হওয়া সেরকম কোনো কিছু। তাহলে এখন যদি তুমি অপশনটা দেখো, মিজারি, স্যাটিসফ্যাকশন, হ্যাঁ স্যাটিসফ্যাকশন খুশি হওয়ার মতোই, কিন্তু স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, ডিস্ট্রেস হতাশ, কিন্তু জয় হচ্ছে এখানে বেস্ট অপশন, অর্থাৎ কোনো কিছুতে খুশি হওয়া, সেটাই হচ্ছে এক্সটেসি। স্যাটিসফ্যাকশন মেবি, হ্যাঁ তুমি স্যাটিসফাইড হতে পারো কিন্তু খুশি হতে পারো, নাও হতে পারো। স্যাটিসফ্যাকশন ইজ আনাদার থিং, কিন্তু যদি জয় না থাকতো আমরা স্যাটিসফ্যাকশনই বেস্ট অপশন ধরতাম। সো তোমরা যখন এগুলো আনসার করবা, বেস্ট কোনটা সেটা দেখবা, দেখবা যে একটা দুইটা এগুলো একই রকম মনে হচ্ছে, কিন্তু তোমাকে বেস্টটা এখানে অপশন যাচাই করে মার্ক করতে হবে। ওয়াই ডিড দ্য অথরেস আস্কড মিস ক্লার্ক টু কল জেরি, কেন অথরেস বা লেখিকা কেন চেয়েছিলেন যে মিস ক্লার্ককে, কেন বলেছিলেন যে জেরিকে ডাকতে? ফর কাটিং ওট, টু কিপ হার ডগ উইথ হিম, টু টেক হিম উইথ হার, টু সে গুড বাই টু হিম। তাহলে আমরা এখনই কিছুক্ষণ আগে পড়লাম যে টু সে গুড বাই টু হিম। ইটস আউট অফ দ্য কোয়েশন ফর মি টু সি হার নাও টু, ইটস আউট অফ দ্য কোয়েশন এখানে, আচ্ছা হেয়ার হু ইজ মেনশন বাই হার, এখানে ইটস আউট অফ দ্য কোয়েশন ফর মি টু সি হার, এখানে সি হার বলতে আসলে তার মায়ের কথাই বলছিল, জেরিস মাদার, যে তার মাকে সে যে দেখবে সেটা আসলে কোনো প্রশ্নই আসে না, সে তার মাকে দেখতে চায় না সেটা বলছিল। সুতরাং হার বলতে এখানে তার মাকে বোঝাচ্ছে। হাউ অফেন ডিড জেরি কেম টু দ্য কেবিন টু কার্টুন, কেবিনে জেরি মানে হাউ অফেন অর্থাৎ কতবার আসতো, এভরি উইক প্রতি সপ্তাহে আসতো, এভরি 3 ডে প্রতি 3 দিন, নাকি এভরি ডে আসতো, সেটা আমরা জানতাম যে সে প্রতিদিনই লেখকের কেবিনে কাটতে আসতো। দ্য ওয়ার্ড ফেভার ইন দ্য প্যাসেজ মিনস, ফেভার বলতে আসলে প্যাসেজের মধ্যে কি বোঝানো হয়েছিল? ফেভার বলতে বিভিন্ন ধরনের হেল্প করা সেটাই বোঝাচ্ছিল। তাহলে সার্ভিস, অ্যাপ্রুভাল, প্রেফারেন্স, তাহলে আমরা এখানে বলতে পারি আসলে সার্ভিস বোঝাচ্ছে, বিভিন্ন ধরনের লেখককে সহায়তা করতো। ওয়াই ডিড জেরি লাই অ্যাবাউট হিজ মাদার, তাহলে আমরা যদি কোয়েশ্চেনগুলো দেখি, অপেন এন্ডেড কোয়েশ্চেন, আমরা বলতে পারি যে জেরি ওয়াজ অ্যান অরফান বয় বাট হ্যাড হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট, যদিও সে একজন কি ছিল, এতিমখানার ছেলে ছিল, কিন্তু তার মধ্যে একটা আত্মসম্মান ছিল। হি ওয়ান্টেড টু প্রোটেক্ট হার ফ্রম বিকামিং টু অ্যাটাচ টু হিম, সে আসলে বলছিল, সে কথাটা বলছিল যাতে সে খুবই ঘনিষ্ঠভাবে তার সাথে আবদ্ধ হয়ে না যায়, জেরির সাথে আবদ্ধ হয়ে না যায়। সেটা কেন, তাহলে সেটা বলছিল, আমরা বুঝতে পারছি জেরি তার মা আছে বলছিল, যেহেতু সে লেখিকা বুঝতে পারে যে তার মা আছে, সুতরাং তার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার দরকার নাই, সেটার জন্য সে তার মা এর কথা লেখিকাকে বলছিল। অলসো হি ওয়াজ prideful and did not want her to see his vulnerability that he might have, অর্থাৎ তার যে কষ্ট আছে সেগুলা না দেখানোর জন্য সে না না দেখানোর জন্য সে চেয়েছিল যাতে সে লেখিকা বুঝতে না পারে যে তার কষ্ট আছে। সেজন্য সে বিভিন্ন সময় বলছিল যে আমাকে স্কেট পাঠায় বা আমাকে ক্রিসমাসে উপহার পাঠায়, সেগুলা লেখিকাকে সে বলছিল। হি লাইট অ্যাবাউট হিজ মাদার, সে তার মার ব্যাপারে মিথ্যা বলছিল। ডিড জেরি হ্যাভ মাদার, জেরির কি মা আছে? হাউ ডিড দ্য অথরেস নো অ্যাবাউট ইট, জেরি কীভাবে, অথরেস বা লেখিকা কীভাবে এটা জানতে পেরেছিল? জেরি ডিড নট হ্যাভ মাদার, দ্য অথরেস নিউ দ্য ফ্যাক্ট from Miss Clark when she asked Miss Clark about Jerry's mother. She replied that he didn't have mother. যখন মিস ক্লার্ককে জিজ্ঞেস করছিল তখনই সে বলছিল যে তার কোনো মা নেই। Why did Miss Clark stare at the authoress? কেন অথরস বা লেখিকার দিকে মিস ক্লার্ক তাকিয়েছিল? Miss Clark stared at her when the authoress asked about Jerry's mother because he had no mother in reality. বাস্তবে যেহেতু তার কোনো মা নেই, লেখিকা তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করার কারণে মিস ক্লার্ক তার দিকে তাকিয়েছিল। ইটস নট লাইক হিম, হোয়াট ডাজ ইট মিন? ওই যে আমরা একটা সেন্টেন্স পড়ছিলাম যে সে দুপুরবেলা খাবার খায়নি, সে উপরের দিকে চলে যেতে দেখছিল, কিন্তু এটা আসলে ওর মতো নয় বা সে সাধারণত এরকম করে না, সেটা বোঝানোর জন্য ইটস নট লাইক হিমটা বলা হয়েছে। তো এটা আমরা কীভাবে বলতে পারি? স্কিপিং মেলস অ্যান্ড লিভিং দ্য অরফানেজ অল অ্যালোন সার্টেনলি ওয়ার আনইউজুয়াল, এটা আনইউজুয়াল ছিল ফর জেরি অ্যাজ হি ওয়াজ এ জলি ফিলো। জলি ফিলো মানে হচ্ছে যেহেতু সবসময় আনন্দ খুশিতে থাকে, সেই কারণে বলছিল যে এটা তার মতো নয়। অ্যাকচুয়ালি ইট ওয়াজ হিজ মেন্টাল এগোনি, সে মানসিকভাবে কষ্ট পাচ্ছিল।
He did not answer. What could be the reason for his silence? অর্থাৎ সে কোনো উত্তর দিচ্ছিল না, সেটা কি কারণে? অর্থাৎ দেখো, জেরি ফাউন্ড এ মাদারলি অ্যাফেকশন ইন দ্য অথরেস। যে লেখক যখন তাকে টাকা দিতে যাচ্ছিল, সে কোনো ধরনের আনসার দিচ্ছিল না, সে তাকাইছিল খালি। তাহলে কেন তাকাইছিল? জেরি ফাউন্ড এ মাদারলি অ্যাফেকশন ইন দ্য অথরেস, অর্থাৎ লেখিকার মধ্যে জেরি তার মায়ের মতো একটা জিনিস দেখতে পাচ্ছিল, অ্যাফেকশন দেখতে পাচ্ছিল। দ্য থট অফ পার্টিং ফ্রম হার মেড হিম ভেরি স্যাড। যেহেতু সে টাকা দিয়ে তাকে আলাদা করে দিতে যাচ্ছিল, সে কারণে সে কষ্ট পাচ্ছিল। সো হি ওয়েন্ট অ্যাওয়ে ইন সাইলেন্স, সে কারণে সে নির্বিঘ্নে বা কোনো সাউন্ড না করে চলে যাচ্ছিল। এরপর এই প্যাসেজ থেকে যদি তোমাদের কোনো ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা আসলে কীরকম হবে? হ্যাভিং সিমিলার লুকস অ্যাজ দ্য অথর্স। আচ্ছা, এটা আসলে এখানে দেখো, এটা বলছে ডিসক্রাইবিং অ্যাবাউট জেরিস মাদার, জেরি মা সম্পর্কে আসলে ফ্লো চার্টটা করতে বলছে। তাহলে কি হইতে পারে? হ্যাভিং সিমিলার লুক অ্যাজ দ্য অথর্স, অর্থাৎ লেখিকার মতো তার সিমিলার লুক আছে। তারপর আমরা বলতে পারি লিভিং ইন ম্যানভিল, ম্যানভিলে তাকে মিটিংস অন এভরি সামার, প্রতি গ্রীষ্মকালে তার ছেলের সাথে দেখা করে। হ্যাভিং নো জব অ্যাট দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে তার কোনো চাকরি নেই। উইশিং টু গিভ জেরিস এ পাপি, জেরি এ পাপি, তা জেরিকে একটা পাপি দিতে চেয়েছিল। স্যান্ড জেরি এ ফেয়ার অফ স্কেট, তারকে এক জোড়া ফেয়ার অফ স্কেটস পাঠিয়েছিল। একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে সবগুলো কিন্তু লিভিং, মিটিং, হ্যাভিং, উইশিং। তাহলে এগুলো বুঝতে পারছো যে এগুলো হচ্ছে জিরান দিয়ে স্টার্ট হয়েছে। আমরা কিন্তু আমাদের যে ফ্লো চার্ট লেখার টেকনিকের যে ভিডিওটা আছে ওখানে বলছিলাম সবগুলো সেম ক্লাসের হইতে হয়। অর্থাৎ যদি ফার্স্ট একটা জিরান থাকে, এখানে হ্যাভিং আছে, উইচ মিনস এটা জিরান্ট আছে, সেই কারণে আমরা সবগুলো কিন্তু জিরান দিয়ে করছি। তোমরা যদি ফ্লো চার্টের ভিডিওটি দেখে না থাকো, তাহলে আমি কমেন্ট বক্সে এটা দিয়ে দিব। কমেন্ট বক্স না, ডিসক্রিপশন বক্সে এটা থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো এবং দেখলে বুঝতে পারবা এগুলো আসলে কীভাবে গঠন করা হয়েছে। এগুলো ছাড়াও তোমরা এখান থেকে যে কোনো ধরনের অপশন নিতে পারো, যে কোনো সেন্টেন্স থেকে এই ফ্রেজগুলো বানাতে পারো। তবে এগুলো সিমিলার হইতে হবে, অ্যাবাউট জেরিস মাদার, জেরিস মাদার সম্পর্কে হইতে হবে। এরপর পুরো পেসেজ থেকে আমরা যদি এটাকে সামারি করতে চাই, দ্য রাইটার ফর্মস এ ক্লোজ বন্ড উইথ জেরি, জেরির সাথে একটা খুব ঘনিষ্ঠ বন্ড তৈরি হয়েছিল, যে হু হেল্পস উইথ চোরস অ্যান্ড ব্রিংস গিফট। ওয়েন দ্য রাইটার লিভ সার্টেনলি দে ট্রাই টু সে গুড বাই টু জেরি, দেয়া হবে না, এটা হবে she tried to say goodbye to Jerry but learned he is unwell. তখন লেখিকা বুঝতে পারছিল যে সে অসুস্থ। The writer leaves money for Jerry's care and discovers Jerry has no mother. তারপর লেখিকা বুঝতে পারলো যে তার কোনো মা নেই এবং তার জন্য কিছু টাকা রেখে যেতে চেয়েছিল। Leaving them unsettled about their relationship and Jerry's background. তারপর লেখিকা আসলে একটা জিনিস বুঝতে পারেন যে সে কেন এরকম মিথ্যা বলছিল, বা জিনিসটা আনসেটেল থেকে গিয়েছিল, যে লেখিকা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে না এবং তাদের সম্পর্ক ব্যাপারেও এটা পুরোটাই আনসেটেল থেকে গেছে পেজের মধ্যে। সো এটাও তোমরা ডিফারেন্টলি লিখতে পারো। এটা পরে কিন্তু তুমি বুঝতে পারছো যে পুরো পেজেসটা মূলত এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলছিল। সুতরাং তোমরাও ট্রাই করো, তোমরা এখান থেকে একটা সামারি লেখার ট্রাই করো, নিজেরা বুঝে বুঝে লেখার ট্রাই করো, ফ্লো চার্ট লেখার ট্রাই করো, ডিফারেন্টগুলো এখানে যে আনসারগুলো দিছে সেগুলো ছাড়া এগুলোও ট্রাই করতে পারো। তাহলে তোমাদের কী হবে, ইংলিশের যে চিন্তা করা, ইংলিশে কোনো কিছু লেখা, সেগুলোর এবিলিটি আস্তে আস্তে বাড়বে। অ্যান্ড দ্যাটস দ্য রিজন উই আর টেকিং দোজ ক্লাসেস, অথবা ইংলিশ ফার্স্ট ওয়ার্ডের পুরো রিজনটাই হচ্ছে এটা। সো আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় অথবা কোনো ধরনের সাজেশন থাকে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত অল দ্য বেস্ট।